প্রচণ্ড ভিড়, এবং শ্মশান ক্ষেত্রটাতেও দেখলাম যথেষ্ট ভিড় রয়েছে। সব কিছু একটু করে দেখার পরে এখন চলেছি আটলা গ্রামে, যেটা বামদেবের জন্মস্থান। চলুন তাহলে গিয়ে দেখা হচ্ছে আটলা গ্রাম। দ্বারকার ব্রিজ পার হয়ে চললাম আটলার পথে। বীরভূমের ছোট গ্রাম, ছোট ছোট পাড়া পার হয়ে আমার টোটো সোজা এগিয়ে চলল তারাপীঠ রোডের উদ্দেশ্যে। তারাপীঠ মন্দির থেকে বামদেবের জন্মস্থান আটলা গ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আটলা গ্রামের নিকটবর্তী রেল স্টেশন হলো তারাপীঠ রোড রেল স্টেশন, যার দূরত্ব প্রায় 3.7 কিলোমিটার। পূর্বে আটলার সঙ্গে তারাপীঠ মন্দিরের তেমন কোনো বিশেষ যোগাযোগ ব্যবস্থা ছিল না। আল রাস্তায় ছিল ভরসা, মাঝে ছিল তৎকালীন সময়ের ফুলে ফেঁপে ওঠা দ্বারকা নদ। এখন আমার টোটো এসে হাজির হয়েছে তারাপীঠ রোডের ওপর। দুই পাশ সবুজে পরিপূর্ণ সুন্দর রাস্তা, কোথাও কোথাও পাশের বিস্তীর্ণ ধান ক্ষেতের সবুজ চোখ জুড়িয়ে দেয়। বীরভূমের সবুজ সরল গ্রামীণ প্রকৃতিকে দু চোখ ভরে দেখতে দেখতে পৌঁছে গেলাম বামদেবের জন্মস্থান আটলা গ্রাম। আমি এসে এখন উপস্থিত হয়েছি আটলা গ্রামে, যেটা হলো বামদেবের প্রকৃত জন্মস্থান। তাহলে চলুন ওখানে তার পৈতৃক বাড়িটা দেখা যাক। তবে এখন একটা সত্য কথা সহজ করে না বললে বামাখ্যাপার জন্মভিটা বিষয়টা আমাদের কাছে ধোঁয়াশাই রয়ে যাবে। বামাখ্যাপার প্রকৃত নাম বামাচরণ চট্টোপাধ্যায়, যিনি ছিলেন অবিবাহিত। তার নিজের পরবর্তী কোনো বংশধর নেই। বামদেবের ভাই রামচরণ চট্টোপাধ্যায় ও তার স্ত্রী ইন্দুমতী দেবীর 4টি মেয়ে ও একটি ছেলে ছিল। পুত্রটির নামকরণের 3 দিন পূর্বেই মারা যায়। তার 4 মেয়ের মধ্যে তার তৃতীয় কন্যা অন্নপূর্ণা দেবী ও তার স্বামী রাখাল রায়কে ঘর জামাই করে রাখা হয়। অর্থাৎ অন্নপূর্ণা দেবীর বিবাহের পর তার নিজ ভিটা অর্থাৎ বামদেবের পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ভিটাতেই অবস্থান করেন। বর্তমানে অন্নপূর্ণা দেবীর সন্তান সন্ততিরাই সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ভিটার মালিক এবং বামদেবের বংশধর বলে খ্যাত। প্রকৃতপক্ষে বর্তমানে নাতিস্থানীয় প্রত্যেক বংশধরই তার নিজ নিজ বাড়িকে বামদেবের জন্মভিটা বলে দাবি করে থাকেন। এখন যে মন্দির আমি দর্শন করব তার নাম হলো বিল্লবাসিনী মন্দির। মন্দির বন্ধ রয়েছে। জানালা দিয়ে মাকে দর্শন করলাম। মায়ের অসাধারণ রূপ। ঠিক এর পূর্বেই আশ্রমবৎ কুটির সদৃশ্য জন্মভিটাতে আমরা প্রবেশ করেছিলাম। এছাড়াও আরও 2টি জন্মভিটা রয়েছে, যার প্রত্যেকটি আটলা গ্রামে পাশাপাশি অবস্থিত। এর মধ্যে কোনটি যে প্রকৃত জন্মভিটা বা প্রকৃত জন্মভিটার আদি ঘরবাড়ি সত্যই আছে কিনা তা আমার বোধগম্য হয়নি। তবে জন্মভিটার সংশয় যদি মন থেকে বাদ দিই, তাহলে কথা বলাই যায় এটা বামদেবের জন্মস্থান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এর ঠিক পাশেই দেখতে পাবেন বামদেবের স্মৃতি মন্দির। এখন সম্মুখেই দেখতে পাচ্ছেন বামদেব স্মৃতি মন্দির। এর সঙ্গে রয়েছে হুগলি জেলার যোগ। হুগলি জেলার হরিপাল সন্নিকটস্থ গবাটি গ্রাম, যেখানে জন্মগ্রহণ করেন বামাখ্যাপার মানসপুত্র শ্রী শ্রী জ্ঞান বাবা। তিনি ছিলেন সেই গবাটি গ্রামের কাছে অবস্থিত
তেলিখানা মহাশ্মশানের সিদ্ধ সাধক, আর তিনিই এই আটলা গ্রামে এই বামদেব স্মৃতি মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর এখন আমি জানালাম বামদেবের প্রতি আমার অন্তরের প্রণাম। আটলা গ্রামের সমস্ত কিছু দেখার পরে, যা যা দর্শনীয় সব কিছু দেখার পরে এখন চলেছি বীরচন্দ্রপুর। এই যে জায়গাগুলো, এগুলো সবই কিন্তু তারাপীঠ থেকে সাহিত্য হিসাবে বিবেচনা করতে পারে। এখন বীরচন্দ্রপুরে যাওয়ার পরে যা যা দেখব সব শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আটলা গ্রাম থেকে এবার আমি চললাম বীরচন্দ্রপুর একচক্রা গ্রামের দিকে। আটলা থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার, আর তারাপীঠ থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব প্রায় 9.5 কিলোমিটার। বীরচন্দ্রপুর একচক্রা গ্রাম জুড়ে যে দেখার জায়গাগুলো রয়েছে, তার মধ্যে একদম অন্তিম পয়েন্টটি হলো হাটুগাড়া। এখন আমি এসে হাজির হয়েছি হাটুগাড়া। চলুন হাটুগাড়ায় যে জিনিসটি আপনাদের দেখানো রয়েছে সেটা এখন আপনাদেরকে দেখাই। আর এই হাটুগাড়ার অবস্থান হচ্ছে বীরচন্দ্রপুর। মানে আমি বীরচন্দ্রপুরের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো এখান থেকেই প্রথম স্টার্ট করলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক হাটুগাড়া। শ্রী নিত্যানন্দ প্রভু ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের অন্যতম প্রধান সাধক ও শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান সহযোগী, যাকে বলরামের অবতার মনে করা হয়। নিতাই নামেও তিনি পরিচিত, আর তিনি গৌর নিতাইয়ের অবিচ্ছেদ্য অংশ। তার বাল্যকাল কেটেছে এই একচক্রা গ্রামে, এটাই তার জন্মস্থান। একচক্রার মাঠে ঘাটে প্রকৃতির মধ্যে খেলে বেরিয়েছেন তিনি। তার সঙ্গী ছিলেন তার শৈশবের বন্ধু বাঁকা রায়। তিনি আর কেউ নন, শিশুরূপী ঈশ্বর শ্রীকৃষ্ণ। এমন মহামানবকে সঙ্গ দিতে সখারূপে তার সঙ্গেই লীলা করে বেরিয়েছিলেন এই একচক্রার দিব্য ভূমিতে। সেই তৎকালীন সময়ে শ্রীকৃষ্ণ ও রায়ের সম্মিলিত রূপ সেই শিশুরূপী ঈশ্বর নিত্যানন্দ সখা বাঁকারাই এই অঞ্চলেই অন্তর্হিত হয়েছিলেন। কথিত আছে নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই ভক্তদের বিশ্বাস এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদী বর্তমান রয়েছে। তাই ভক্তদের কাছে এই স্থান ও কুণ্ড অত্যন্ত পবিত্র। তাই বাঁকারায়ের অন্তর্হিত হওয়ার এই স্থান, নিত্যানন্দের পদধূলিধন্য এই স্থান ও কুণ্ডকে জানালাম অন্তরের প্রণাম। এখন আমি চলেছি পঞ্চপাণ্ডব তলার দিকে। গৌড় এটা হচ্ছে গৌড়ীয় মঠের পাশেই অবস্থিত। তাহলে চলুন আগে জায়গাটা গিয়ে দেখা যাক। গৌড়ীয় মঠের পাশ দিয়ে এই রাস্তা ধান ক্ষেতের ওপর দিয়ে সোজা পৌঁছেছে পাণ্ডবতলা নামক ক্ষেত্রটিতে, যার কারণেই একচক্রা গ্রামের সন্ধান মেলে মহাভারতের পাতায়। চারদিকে ধান্যক্ষেত্রের মাঝে ছোট সবুজ ভূখণ্ডের মতো অংশই পাণ্ডবতলা। এটাই সেই মহাভারতীয় আমলের একচক্রা গ্রাম উল্লেখ রয়েছে মহাভারতে, যেখানে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবগণ বেশ কিছু সময় অতিবাহিত করেন। যে গাছগাছালিপূর্ণ অঞ্চলটা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে, এটাই হচ্ছে পঞ্চপাণ্ডবতলা। ভীম এই অঞ্চলে বসবাসের সময়ই বক্রাক্ষসকে বধ করেছিলেন। বেশ কিছু ঘটনা আজও ঘটে এই একচক্রার গাছগাছালিপূর্ণ ছোট্ট অঞ্চলটিতে। মহাভারতের সেই পঞ্চপাণ্ডবের পদধূলিধন্য একচক্রা আজও সুখে তার স্মৃতি বহন করে চলেছে। চারদিকে ধান ক্ষেত, মাঠের মাঝখানে হলো এই স্থানটা। পঞ্চপাণ্ডবতলার ভিতরে যে মন্দির
কারণে মানে বারণ করা রয়েছে। এই কারণে ভিতরের ছবি বা কী রয়েছে সেগুলো আপনি দেখাতে পারলাম না, কিন্তু এটা বাইরে থেকে আপনারা এখন দেখে নিন। দেখুন পুরো মাঠের মধ্যে মানে একদম চারদিকে ধান ক্ষেতের মাঝে এটার অবস্থান। পরিবর্তন হয়েছে রাজার, কেটেছে কয়েক হাজার বছর, যমুনা দিয়ে বয়েছে বহু জল, তবু এক চক্রাই রয়ে গেছে তার নামে এবং অবস্থানে। ঠিক এখন থেকে প্রায় 20 বছর আগে এই ছোট্ট অঞ্চলটির পুরোহিত মশাইয়ের মুখে শোনা কয়েকটি সত্য ঘটনার আনয়ন করি আপনাদের সম্মুখে। প্রায় 20 বছর আগে এই অজ্ঞাতবাসের ছোট্ট অঞ্চলের এত প্রচার ছিল না এত মন্দিরও। তখন এই গাছগাছালিপূর্ণ ছোট্ট জায়গা সন্ধ্যার পর মাঝে মাঝেই পূর্ণ আলোকে আলোকিত হয়ে উঠত। এর সাক্ষী হয়েছেন অনেকেই। একদিন এক বিএসএফ জওয়ান এই ঘটনার সাক্ষী হতে রাত কাটাতে এসেছিলেন এই অঞ্চলে, কিন্তু কোনো কারণ ছাড়াই আলোকিত উদ্ভাসিত হওয়ার আদি ভৌতিক আদি দৈবিক ঘটনা দেখে অতিপ্রাকৃত কোনো কিছু বোঝার পরই এই স্থান ত্যাগ করেন। এগুলো সবই সেই পুরোহিত মশাইয়ের মুখ থেকে শোনা। একদিন ওই পুরোহিত মশাই এখানে পূজায় ব্যস্ত ছিলেন। হঠাৎ তার পিছন ফিরে দেখেন উঠানে এক শ্বেত বস্ত্র পরিহিত দীর্ঘদেহী সুপুরুষ দাঁড়িয়ে রয়েছেন। বাইরে আসার সঙ্গে সঙ্গেই সুপুরুষটি বাতাসে মিলিয়ে যান। এই অঞ্চলের পাশেই মাঠের মধ্যে এই রকম সুপুরুষের আবির্ভাব ও বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই। এখান থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গা রয়েছে যেখানে নাকি ভীম ও বকাসুরের যুদ্ধ হয়েছিল, এবং বিশাল দেহী বকাসুরের দেহে চাপে যে গর্ত তৈরি হয় তা নাকি আজও বর্তমান। এখানকার প্রবীণ মানুষদের নিকট জানতে চাইলে এসব তথ্যের সামঞ্জস্যতা হয়তো খুঁজে পেলেও পেতে পারেন। ঘটনাগুলির ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া প্রায় অসম্ভব, কিন্তু পৌরাণিক ইতিহাস ও স্থান মাহাত্ম্যের মেলবন্ধন ঘটাতে বেশ কিছুটা উপযোগিতা রয়েছে। এই রাস্তারই দুপাশে পাবেন বেশ কিছু দোকানপত্র, যেখানে পাবেন প্রধানত ধর্মীয় জিনিসপত্র, তবে ঘর সাজানোর জিনিসপত্র ও খেলনার কিছু দোকানপত্র পেয়ে যাবেন এখানে। এছাড়া কিছু খাঁটি গাওয়া ঘিয়ের দোকানও দেখতে পেলাম ঠিক এই চত্বরে। পাণ্ডবতলা থেকে ফেরার পথে পায়ে হেঁটে কিছুটা আসার পরই ডান হাতে দেখতে পাবেন একচক্রা শ্রী রাধা রাসবিহারী মন্দির। বাইরে বিশাল লোহার গেট, আর এই গেট পার হলেই দেখতে পাবেন শ্রীরাধা রাসবিহারী মন্দির। মন্দির সাদামাটা ধরনের হলেও গর্ভগৃহ ও সামনের দালান চত্বরে বেশ জৌলস চোখে পড়ে। তবে এই মন্দিরে ভক্তের ভিড় একদম নেই বললেই চলে। এবার রাধা রাসবিহারীকে আমার অন্তরের প্রণাম জানিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। প্রধান রাস্তা থেকে যে রাস্তার মধ্যে গিয়ে আমি পঞ্চপাণ্ডবতলা আপনাদেরকে দেখালাম, ঠিক সেই রাস্তার পাশেই রয়েছে এই গৌড়ীয় মঠ। খুব সুন্দর একটি গৌড়ীয় মঠ। এবার পৌঁছে গেলাম পাশের বিশাল এই গৌড়ীয় মঠে। গৌড়ীয় মঠে প্রবেশের বাম দিকে রয়েছে একটি সুসজ্জিত মন্দির, আর মঠে প্রবেশ করলেই দেখা যায় বিশাল উঠান প্রাঙ্গণ। এই মঠেই রয়েছে ভক্তদের থাকার জন্য প্রচুর আবাসস্থল। পরিবেশ বেশ সুন্দর।
অপর প্রান্তে আরেকটি মন্দির রয়েছে। এই মঠের প্রকৃত নাম শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ। এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় ও ঘরও ভাড়া পাওয়া যায়। বিশদে জানতে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখুন। এখন আমি এসে পুনরায় উপস্থিত হয়েছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। কিন্তু এখন যে জায়গাটা জন্মস্থান বলে বিবেচিত, সেই জায়গাটার যে কনস্ট্রাকশন হয়েছে তার গেট বন্ধ রয়েছে। একদম কাটায় 4টে ওটা ওপেন হবে। তাহলে চলুন বাইরেটা একটু ঘুরে দেখা যাক। অবশেষে এসে হাজির হলাম নিত্যানন্দের বাড়ির ঠিক সম্মুখে। নিত্যানন্দের বাড়ি বর্তমানে একটি সংগ্রহশালা বিশেষ, যেখানে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, তাই ভিতরের দৃশ্য দেখানো সম্ভব হলো না। 1474 সালে তৎকালীন রাঢ় দেশের বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একচক্রা গ্রামে জন্মগ্রহণ করেন নিত্যানন্দ। তার পিতা ছিলেন হাড়াই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। গৌড়ীয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দাপর যুগের কৃষ্ণ কলিতে হয়ে এলেন শ্রীচৈতন্য, আর তারই সঙ্গী হিসাবে বলরাম নিতাই রূপে অবতীর্ণ হন। 12 বছর বয়সে এক পরিব্রাজক সন্ন্যাসীর অনুরোধে ঘর ত্যাগ করে 20 বছর ধরে ভারতের বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করেন। নবদ্বীপে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে নিবিড় বন্ধুত্ব স্থাপন করেন। এখন আমি উপস্থিত হয়েছি ইস্কন মন্দিরে। দেখুন বিশাল বড় ইস্কন মন্দিরটা। চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে মনে হয় ভিডিও অ্যালাউ নেই। নিতাই বাড়ি থেকে প্রায় কয়েকশো মিটার মাত্র অতিক্রম করে চলে এলাম ইস্কন শ্রী শ্রী একচক্রা চন্দ্রদয়া মন্দিরে। এই মন্দিরের ডেকোরেশন অনবদ্য। মন্দির প্রাঙ্গণের এক কোণে রয়েছে একটি পদ্মের গাছ। প্রধান মন্দিরের সম্মুখে একটি বিশাল উঠান চত্বর। সেই উঠানের প্রায় মধ্যভাগ থেকে উঠে গেছে সিঁড়ি। এখন মন্দিরের অভ্যন্তরে চলছে নাম সংকীর্তন। চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, এই কারণে আপনাদের আমি ভিতরের ছবি বা ভিডিও দেখাতে পারলাম না। তবে ভীষণ সুন্দর জায়গা, আমি দেখে এলাম এবং ভিতরে নাম সংকীর্তন চলছে আর খুব সুন্দর আবহ তৈরি, দুর্দান্ত। সব মিলে আপনারা এই স্থানকে অবশ্যই সাইটের জন্য বাঁচতে পারেন। ইস্কন শ্রী শ্রী একচক্রা চন্দ্রদয়া মন্দিরটি খুব সুন্দর সজ্জা নিয়ে গঠিত। মন্দিরের পরিবেশ অসাধারণ। ভিতরের নাম সংকীর্তনে পরিবেশে দারুণ শান্তির বাতাবরণ অনুভূত হয়। যারা এই মন্দিরে আসবেন বেশ কিছুক্ষণ সময় ভিতরে নাম সংকীর্তনের মধ্যে অতিবাহিত করুন, তবেই পেলেও পেতে পারেন আধ্যাত্ম শান্তির আস্বাদন। বাকি সব তথ্যের জন্য অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখুন। ফেরার পথেই ডান দিকে দেখতে পেলাম কর্দমখণ্ডী মন্দির। জনসমাগম একদম নেই বললেই চলে। টোটো থেকে নেমে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। এটি নিত্যানন্দ প্রভুর আর এক স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক এবং পবিত্র স্থান। এটি সেই স্থান যেখানে প্রভু নিত্যানন্দ যমুনা থেকে বাঁকারায়ের বিগ্রহ উদ্ধার করেছিলেন। এই মন্দিরে রয়েছে নিত্যানন্দ প্রভু ও বাঁকারায়ের বিগ্রহ। এর পাশ দিয়ে বয়ে চলেছে মৌদেশ্বর নামক ছোট্ট নদী, যাকে যমুনা রূপে কল্পনা করা হয়।
আর বৃন্দাবনের সঙ্গে অনেক কিছু সাদৃশ্য কল্পনা করে এই সমগ্র অঞ্চলকে গুপ্ত বৃন্দাবন রূপেও ভাবা হয়ে থাকে। এইবার এসে পৌঁছলাম জগন্নাথ মন্দিরের নিকট। প্রধান রাস্তার বাম দিকে রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তার উপর একটি বিশাল তোরণ। চলুন এই তোরণ পার হয়ে যাই মন্দিরের উদ্দেশ্যে। এই একই রাস্তায় প্রধান মন্দির হিসাবে শ্রী জগন্নাথ মন্দির ও বাঁকা রায়ের মন্দির ছাড়াও বেশ কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে। দারুণ বৃষ্টির কারণে সব কয়েকটি মন্দির দর্শন সম্ভব না হলেও সমস্ত দর্শনীয় স্থান, মন্দিরগুলির নাম ও অবস্থান আর সমস্ত তথ্য দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। কিছুটা হেঁটে আসার পরেই দেখতে পেলাম রাস্তার পাশ থেকে ডান দিকে উঠে গেছে জগন্নাথ মন্দিরের সিঁড়ি। ক্যামেরা, মোবাইলে ভিডিও নিষিদ্ধ হওয়ার কারণে ভিতরের দৃশ্য দেখানো সম্ভব হলো না। এরপর আরও কিছুটা পথ অতিক্রম করে চলে এলাম বাঁকা রায়ের মন্দিরে। এখানেও ভিডিও নিষিদ্ধ, তাই উঠান চত্বর থেকেই মন্দির দেখিয়ে ক্ষান্ত থাকতে হলো আমায়। এই মন্দিরটি ভগবান নিত্যানন্দের পুত্র বীরভদ্র গোসাইয়ের নির্দেশনায় নির্মিত হয়েছিল, যদিও পরে এই মন্দিরের পুনর্নির্মাণ হয়। এই মন্দিরের বেদিতে ভগবান কৃষ্ণ বাঁকা রায় রূপে বিরাজ করছেন, যা মূলত নিত্যানন্দই প্রতিষ্ঠা করেছিলেন। এই বিগ্রহটি কদম্বখণ্ডিতে যমুনা তীরে তিনিই খুঁজে পান, যে কদম্বখণ্ডির মন্দির আপনাদের পূর্বেই দেখিয়েছি। বেদির ডান দিকের তোরণের বাইরে মদনমোহন কৃষ্ণকে উৎসর্গীকৃত যে আরেকটি মন্দির রয়েছে, তাতে বর্তমান বিগ্রহগুলো মনে করা হয় 13 প্রজন্ম ধরে পূজিত হয়ে আসছে। এগুলো প্রায় 450 বছরেরও বেশি পুরানো। আকাশে মেঘের ঘনঘটার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। টোটোর শো শো শব্দের সঙ্গে বৃষ্টি বজ্রবিদ্যুতের মাঝে মন ছুটে গেল রোমন্থনে। মহাভারতীয় আমলের একচক্রা গ্রাম, পাণ্ডবদের অজ্ঞাতবাস, ভীম অর্জুনের বিচরণ ক্ষেত্র, বলরামের অবতার নিত্যানন্দের আবির্ভাবের ক্ষেত্রভূমি একচক্রা। নিকটেই তারামায়ের অবস্থান, ঋষি বশিষ্ঠের পদধূলিধন্য তারাপীঠ। সব কিছুর মধ্যেই কোথাও যেন এক সুপরিকল্পিত যোগসূত্র। আর এসব ভাবতে ভাবতেই ফিরে চললাম তারাপীঠের পথে।